একের পর এক মব লিঞ্চিং, কি বলবেন এই বিষয়ে? না, আমরা মব লিঞ্চিংয়ের পুরো বিরোধী, গণপিটুনির বিরোধী, এবং গণপিটুনি আগেও ছিল, এখনও আছে। কেন্দ্রীয় সরকার যে বর্ডার সিকিউরিটি ফোর্স যাদেরকে যে এখতিয়ারটা মানে 50 কিলোমিটার যে আয়ত্তে দেওয়া, এই বিষয়ে আপনি কী বলবেন বিস্তারিত? আমরা তো বিরোধিতা করছি। বিএসএফের 15 কিলোমিটারের যে পুরনো কাঁটাতালে বেড়া দেওয়া তার জায়গা ছিল, তাতেই আমরা বিএসএফের অত্যাচারের কাহিনী পেয়েছি, বহু অত্যাচারের কাহিনী পেয়েছি। এনবিটিভির মুখোমুখিতে বন্দি মুক্তি কমিটির রাজ্য সভাপতি সুজাত ভদ্র, যারা জেল খাটছে তাদের জন্য শুধু লড়াই করছেন না, সাধারণ যে সমস্ত মানুষ আছেন তারা কোনো বিপদে পড়লে আপনাদের কাছে গেলে আপনারা তাদের কি পাশে দাঁড়াচ্ছেন? যারা পশ্চিমবাংলার জেলে আছে তাদের মুক্তি, এবং ভারতবর্ষে নানা জায়গায় এখনও রাজনৈতিক বন্দী আছে, তাদের মুক্তির দাবিতে আমাদের সংগঠন এবং সরকার, অনেক সরকারই রাজনৈতিক বন্দী মুক্তি স্বীকৃতিও দেয় না। যারা রাজনৈতিক বন্দী তা বলেন, তাই রাজনীতিকে ক্রিমিনালাইজ করে ধরে, অপরাধী হিসাবে দেখে। আমরা এইভাবে দেখি না। আমরা বলছি তার রাজনৈতিক মত আমাদের নাও মিলতে পারে, পথ আমাদের নাও মিলতে পারে, বিরোধিতাও করা থাকতে পারে, কিন্তু তাদের রাজনৈতিক কারণে করছে, ব্যক্তি স্বার্থে করছে না। এই জন্য রাষ্ট্রের উচিত তাদের স্বীকৃতি দেওয়া এবং তাদের মুক্তির ব্যবস্থা করা। যারা রাজনীতিতে যুক্ত, যারা জেল খাটছে তাদের জন্য শুধু লড়াই করছেন না, সাধারণ যে সমস্ত মানুষ আছেন তারা কোনো বিপদে পড়লে আপনাদের কাছে গেলে আপনারা তাদের কি পাশে দাঁড়াচ্ছেন? সাধারণ ভিকটিমদের ঘটনা তো আমরা তুলেই ধরি। মানবাধিকারের পূর্ণ ধারণার মধ্যে তো শুধু রাজনৈতিক পড়ে না, সাধারণ নাগরিক যারা অত্যাচারিত হয়, নানাভাবে প্রশাসনের দ্বারা হ্যারাস্ট হয়, তাদেরও যতখানি পারা যায় ততখানি আমরা সাহায্য করার চেষ্টা করি। কিন্তু বন্দি মুক্তির নামটার মধ্যে একটা ঝোঁক আছে যে রাজনৈতিক বন্দীদের জন্য, কিন্তু আমি তো আরও অনেক ধরনের সংগঠন করি, মানবাধিকার সংগঠন নানাভাবে যুক্ত। ফলে মানবাধিকার বিষয়ক যে কোনো ধারণা যদি অভিযোগ আকারে আসে, তখন আমরা সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা দেখার দেখি। আপনার বক্তব্যে উঠে আসছিল যে পুলিশ একজন মানে সুসংগঠিত একটা ক্রিমিনাল, কোনো একটি পত্রিকায় বা কোনো একজনের নাম করেই আপনি বলছিলেন যে পুলিশ একটি সুসংগঠিত ক্রিমিনাল, তারা ড্রেস পরে মানুষের অত্যাচার করছে। এই বিষয়ে আপনি কী বলবেন? আমরা বলেছি যে পুলিশকে অর্গানাইজ গ্যাংস্টার ইন ইউনিফর্ম 60-এর দশকে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এইভাবে বর্ণনা করেছিলেন। আজও সুপ্রিম কোর্টের যে কোনো জাজমেন্ট দেখবেন, তারা বলে যে কাস্টোডিয়াল ভায়োলেন্স অর্থাৎ হেফাজতে হিংসা মানব সভ্যতা বিরোধী। এমনকি জ্যোতিবাবু যখন বেঁচে ছিলেন তখনও ট্যাংরা থানা উদ্বোধন করতে গিয়ে জ্যোতিবাবু বলেছিলেন কোনো সভ্য দেশে লকআপে হত্যা হয় না। অর্থাৎ পুলিশের হাতে ক্ষমতাটা নেই, এবং যেখানে আমরা পৌঁছতে পারি না, যে সমস্ত গ্রামাঞ্চলে অসংখ্য মানুষ আছে, থানায় তুলে নিয়ে যায়, দিনের পর দিন আটকে রাখে, কোর্টে প্রডিউস করে না। নিয়ম হচ্ছে 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করে। এটা সাংবিধানিক অধিকার, শুধু আইনি অধিকার নয়। আমাদের 22 নম্বর অনুচ্ছেদে বলা আছে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে, কারণ বলতে হবে, ইত্যাদি ইত্যাদি। কোনোটাই মান্যতা পায় না। ফলে যে পুলিশের কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া, কাজ হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়া, আমাদেরই ট্যাক্সের পয়সায় চলে, তারা নাগরিকের ওপর অত্যাচার করে। আমাকে চোর বলে ধরে নিয়ে গেল, আমি চোর কি চোর নয় তো পরের প্রশ্ন, আদালতে প্রমাণ করতে হবে। তার আগে আমাকে কোমরে দড়ি দিয়ে বেঁধে পাবলিকলি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। ধরুন 5 বছর বাদে প্রমাণিত হলো সুজাত চোর নয়, পুলিশ ওইভাবে ওই রাস্তাতে ব্যান্ড পার্টি বাজিয়ে আমাকে প্রমাণ করবে যে না গো ভুল করেছিলাম। আমাদের দেশের আইন হচ্ছে যতক্ষণ না অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে নির্দোষ। ফলে আমাকে অবমাননাকর অবস্থায় কোমরে দড়ি বেঁধে রাস্তাঘাটে টানতে টানতে মারতে মারতে নিয়ে যাচ্ছে। এটাই এক ধরনের সাজা হয়ে যাচ্ছে। এইটার ক্ষমতা নেই পুলিশের। এই যে অত্যাচারটা, একে আমরা বলি রেসিডুয়াল পাওয়ার। পুলিশের ক্ষমতার মধ্যে, ইউনিফর্মের মধ্যেই এমন কিছু অত্যাচারের ক্ষমতা দেয়া আছে, সেগুলো সে মিসইউজ করে। ফলে নাগরিক প্রথমেই ধাক্কা খেয়ে যায় একেবারে রাষ্ট্রের আইনরক্ষকদের হাতে। ফলে আমরা এগুলো বলতে হয়, এবং আমরা বলি এগুলো পারফরমেন্স অফ ডিউটির মধ্যে পড়ে না। কাউকে অত্যাচার করা কোনো আইনে নেই, কাউকে তুমি অত্যাচার করতে পারো। ফলে এটা আমার চাকরির মধ্যে পড়ে না। চাকরির মধ্যে অবশ্যই পড়ে কেউ কোনো অপরাধ করলে তাকে গ্রেপ্তার করা। চাকরির মধ্যে অবশ্যই পড়ে জেরা, পেটানো নয়, জেরা, সায়েন্টিফিক ওয়েতে জেরা, এবং আদালতে তথ্য প্রমাণ দিয়ে সাজা করানো। কিন্তু সাজা তো করাতে পারেই না, পেটায়, মেরে ফেলে, অত্যাচার করে। এটা একটাও পারফরমেন্স অফ ডিউটির মধ্যে পড়ে না। তাহলে কি আপনার মনে হয় যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই রাজ্যে এবং দেশে?
এই রাজ্যে তো বটে, পুলিশের এখন আন্তর্জাতিক স্তরে আপনারা দেখলে অবাক হবেন, এরকম খারাপ অবস্থা আমরা কখনো দেখিনি। 2020-21 সালে পরপর বিভিন্ন সংস্থা যারা গণতন্ত্রের মাপকাঠি নেয়, মানবাধিকারের যে ধারণাগুলো আছে সেটাকে মানদণ্ড করে গণতন্ত্র, সাংবাদিকদের ওপর অত্যাচার হয় কিনা, মিডিয়ার কন্ট্রোল করে কিনা থেকে শুরু করে নাগরিকদের বলবার অধিকার আছে কিনা, মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা, এইগুলো চারটে আন্তর্জাতিক সংগঠন ভারতবর্ষকে খুব খারাপ রেটিং করেছে। একদল বলছে ভারতবর্ষ এখন অর্ধেক স্বাধীন, একদল বলছে ভারতবর্ষে এখন নির্বাচিত একনায়কতন্ত্র চলছে, আর একদল বলছে ভারতবর্ষের বাক স্বাধীনতা নেই। এরা সব পুরো ভারতবর্ষটাকে মিলিয়ে এই রাজ্য সহ এই রাজ্য বাক স্বাধীনতা, একটা দল যদি সংখ্যাগরিষ্ঠতা এত পেয়ে যায় তখন বিরোধীদের তখন পাত্তা দিতে চায় না। কিন্তু গণতন্ত্র শুধু সংখ্যাগরিষ্ঠের শাসন নয়, গণতন্ত্রের সংখ্যালঘিষ্ঠ বলতে পারছে কিনা, সবচেয়ে আনপপুলার লোক নিরাপত্তায় থাকতে পারছে কিনা, সবচেয়ে অপ্রিয় কথা বলবার অধিকার আছে কিনা, এইগুলো হচ্ছে গণতন্ত্রের মাপকাঠি যা আমাদের দেশে খণ্ডিত হচ্ছে। মিডিয়া স্বাধীন কি না, কিছু একটা লিখলে আসামের একজন এডিটারকে সিডিশন মামলা দিয়ে দিচ্ছে, সেটা কমেন্ট লিখছে, তা মিডিয়া কমেন্ট করবে না? মিডিয়া তার স্বাধীন মত দেবে না? সেই জন্যই তো মিডিয়া সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করে বলতে হচ্ছে এটা করতে পারো না। তুমি একটা ধর্ম বিশ্বাস করো, আমি একটা ধর্মে বিশ্বাস করি, আমি যদি কাউকে ভালোবেসে বিয়ে করি, বিয়ে করতে পারবে না, লাভ জিহাদ বলে পিটিয়ে মারা হবে। আমি কি খাবো, আমি কি পরবো, করতে পারবে না, তোমাকে বাড়িতে ঢুকে আখলাখ খাওয়ার মতো পিটিয়ে মারা হবে, এবং তা কোনো বিচার হবে না। এই যে বিচার হবে না কিন্তু পিটিয়ে মারতে পারি, এইটা গণতন্ত্রের পক্ষে ভয়ানক দিক। একে গণতান্ত্রিক কোনো মাপকাঠিতে ফেলা যায় না, তাই আমাদের বিরোধিতা চলে। আমরা দেখছি যে একের পর এক মব লিঞ্চিং সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও যেমন ঘটছে, ঠিক এইভাবে আমরা দেখলাম যে 2 মাসের মধ্যে বাসন্তীতে রফিকুল বলে তাকে সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে মারা হলো চোর সন্দেহে। অপরদিকে আমরা ক্যানিংয়ে কয়েকদিন আগে দেখলাম যে একজন খেলা দেখে ফিরছিল, তাকেও পিটিয়ে মারার চেষ্টা করা হয়েছে। ফের ভাঙড়ের মতো একটি জায়গায় কয়েকদিন আগে একটা ঘটলো, যেটা একটা গাড়ির চালককে ধরে তাকেও পেটানো হলো, তার গাড়ি ভাঙছিল। কি বলবেন এই বিষয়ে? না, আমরা মব লিঞ্চিংয়ের পুরো বিরোধী, গণপিটুনির বিরোধী, এবং গণপিটুনি আগেও ছিল, এখনও আছে, কিন্তু 14 সালের পর গণপিটুনি ভারতবর্ষ জুড়ে বেড়েছে। এবং একটা মোবাইল চোর সন্দেহে বিচার না করে তাকে বাচ্চাকে গাছে বেঁধে পিটিয়ে মারা থেকে শুরু করে এটা হচ্ছে ন্যায়ের শাসন, আইনের শাসনের প্রতি একটা অবজ্ঞা, এবং মানুষ নিজের হাতে আইনটা তুলে নেয়। কারণ মানুষের একটা মনে হয় ওকে যদি পুলিশের হাতে তুলে দিই কালকে ছাড়া পেয়ে যাবে, কিন্তু প্রমাণ করার যে দায় থাকে, সন্দেহের বশে কাউকে মারা যায় না, এবং তোমাকেও আইনের শাসন মানতে হবে, দীর্ঘস্থায়ী আইনের শাসন মানতে হবে, এই বোধটাই নেই। এবং যেহেতু আমাদের সমাজ এত হিংস্র, সরকার নিজে এত হিংস্র, এবং মানুষকে গণপিটুনিতে মারার জন্য উৎসাহ দেয়। অনিল ডোভাল, অজিত ডোভাল, কদিন আগে হায়দ্রাবাদে যারা পাস আউট করে গেল ক্যাডার, যারা আমাদের পুলিশে যোগদান করবে, যারা সিভিল সার্ভিসে যোগদান করবে, অজিত ডোভাল বলছে যে লিঞ্চিং যে আইনের সাথে আজকে সিভিল সোসাইটি হচ্ছে একমাত্র প্রধান এনিমি, এবং বিপিন রাওয়াত দুর্ভাগ্যজনকভাবে অ্যাক্সিডেন্টে মারা গেলেন, কিন্তু উনি 2 দিন আগে বলেছেন ওই একই তারিখে নভেম্বরে যে লিঞ্চিং করা উচিত, জনগণ তোমরা গিয়ে পিটিয়ে মেরে দাও, তোমার যদি সন্দেহ হয় ও টেররিস্টদের সাহায্য করছে। এই যে শীর্ষ মহল থেকে এটা বলা হচ্ছে, তাকে ভর্ৎসনা করা হচ্ছে না, তাকে সরিয়ে দেওয়ার জন্য কোনো সভ্য দেশে কোনো লোক যদি কথা বলতো পরের দিন তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হতো। আইনের শাসনটাকে প্রতিষ্ঠা করতে হবে, লোকের মনেটা দিয়াতে হবে তোমার নিজের হাতে আইন তুলে নেওয়ার কোনো ক্ষমতা নেই, তুমি নিজেই অভিযোগকারী, নিজেই বিচারক, নিজেই শাস্তিদাতা, একসাথে 3টে ভূমিকা পালন করতে পারো না। আমি অভিযোগ করেছি, আপনি অপরাধ করেছেন, আপনি অভিযোগ করেছেন, আমি অপরাধ করেছি, প্রমাণ করার দায় আপনার, বিচার করবে আর একজন, সাজা দেবে আর একজন। তো আমি অভিযোগ করলাম, আমার গায়ে লোক আছে, আমার সঙ্গে লোক আছে, ধরে পিটিয়ে মেরে দিলাম একজন অসহায় লোককে, এর থেকে নিষ্ঠুরতা, মানবতার বিরুদ্ধে অপরাধ আর কিছু হচ্ছে। মব লিঞ্চিংটা কেন হচ্ছে? এখানে কি প্রশাসনের গাফিলতি আছে, বা প্রশাসনের যে ভূমিকা নেওয়া দরকার ছিল মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে, যারা মব লিঞ্চিং করছে তাদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া, সেখানে কোনো কি গাফিলতি আছে প্রশাসনের? আমি তো বললামই, আইনের শাসনের প্রতি লোকের, পুলিশের শাসনের প্রতি লোকের আস্থাটা কম।
এবং প্রমাণ করা অনেক সময় দুরূহ হয়ে ওঠে। প্রমাণও সবসময় করতে পারা যায় না। কোর্ট তো খালি প্রমাণের ওপর দাঁড়িয়ে দেখে। কোর্টের যদি যথাযথভাবে প্রমাণ দিতে না পারো, সে বেকসুর খালাস হয়ে যাবে। ফলে লোকের একটা নিজের হাতে বিচার করে নেবার, নিজের হাতে করে নেবার এই প্রবণতা ছিল 2014 সালের পর থেকে। ভারতবর্ষ জুড়ে মব লিঞ্চিংয়ের একটা সাধারণ উৎসাহ দেওয়া হয়, একটা প্রমোশন করা হয় যে মব লিঞ্চিং করাটা উচিত, পিটিএ মারাটা উচিত। বিশেষ করে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে এটা পরিচালিত হতে হতে এটা বুমেরাং, যাকে আমরা বলি, বুমেরাং হয়ে যাচ্ছে। থামানোটা উচিত, যেরাম করে হোক প্রশাসনের উচিত আইনের শাসনটাকে প্রতিষ্ঠা করা। বিশেষ করে কেন্দ্রীয় সরকার যে বর্ডার সিকিউরিটি ফোর্স যাদেরকে যে এখতিয়ারটা মানে 50 কিলোমিটার যে আয়ত্তে দেওয়া, এই বিষয়ে আপনি কী বলবেন বিস্তারিত? আমরা তো বিরোধিতা করছি। বিএসএফের 15 কিলোমিটারের যে পুরনো কাঁটাতালে বেড়া দেওয়া তার জায়গা ছিল, তাতেই আমরা বিএসএফের অত্যাচারের কাহিনী পেয়েছি, বহু অত্যাচারের কাহিনী পেয়েছি। দুটো সমস্যা হচ্ছে। একটা সমস্যা হচ্ছে বিএসএফকে এগুলো স্বীকার করে না। এই যে অত্যাচারের পর অত্যাচার করে যাচ্ছে, কিন্তু বিএসএফ স্বীকার করে। যদি আপনি স্বীকারই না করেন, তাহলে আপনি সমাধান করবেন কী করে? আগে তো আপনাকে স্বীকার করতে হবে যে একটা সমস্যা আছে, তারপর তো সমাধান। বিএসএফ সমাধানই স্বীকারই করে না, তো সমাধান। এবং 15 কিলোমিটার জুড়ে, সীমান্ত জুড়ে, বাংলাদেশ ভারতের সীমান্ত জুড়ে লাগাতার বছরের পর বছর অত্যাচার। 15 থেকে 50 করা মানে হচ্ছে সিভিলিয়ানদের একটা বড় অংশ বিএসএফের অধীনে চলে গেল। কাঁটাতারে বেড়ার এপারে ওপারে চলে যায়। ঘন্টা বাজবে সন্ধেবেলা, যদি জল দেওয়া চার্জ দেওয়ার একটু দেরি হয়, তাহলেও তাকে পেটাই করা হবে, তাকে অত্যাচার করা হবে। আমাদের দাবি, আমরা বিএসএফকেও জানিয়েছি, কেন্দ্রীয় সরকারকেও জানিয়েছি, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। আমাদের দাবি বিএসএফ সিভিলিয়ান অঞ্চলে থাকতে পারবে না, বিএসএফকে 0 পয়েন্টে চলে যেতে হবে। অর্থাৎ 0 থেকে 1-2 কিলোমিটারের মধ্যে বিএসএফের আনাগোনা। বর্ডার পেরিয়ে তো চোরাচালানকারী হয়, বর্ডার পেরিয়ে তো চোরা কারবার হয়। বর্ডারে তার নিরাপত্তা বাড়ানোর শাসন বাড়ানো উচিত। নিজের দেশের নাগরিকের বিরুদ্ধে 30 কিলোমিটার করে অত্যাচার করা, সঙ্গে কেন্দ্র রাজ্যের সম্পর্ক আছে, বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্র রাজ্যের পুরো সম্পর্কটাকে তুমি ঘুরিয়ে দিলে। কেন্দ্র রাজ্যের অধীনে তোমার আইন শৃঙ্খলা, তুমি বিএসএফ, তোমার রাইট টু অ্যারেস্ট আছে, রাইট টু সিজ আছে, রাইট টু রেড আছে, তল্লাশি করবার অধিকার আছে, কিন্তু সেটা বর্ডার রিজিয়নে, রাজ্যের মধ্যে নয়। তুমি 50 কিলোমিটার বাড়িয়ে দিলে রাজ্যের সাথে আলোচনা না করে, সংসদে বিল না এনে, তুমি একটা প্রশাসনিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ক্ষমতা তোমার আছে কি না, এ প্রশ্ন আজকে সুপ্রিম কোর্টে উঠেছে। পাঞ্জাব গভর্নমেন্ট এই প্রশ্ন তুলেছেন। ফলে সব দিক থেকে মারাত্মক। আজকে 50, কালকে যদি বলে 100 কিলোমিটার, কিন্তু গ্যারান্টি কোথায় যে নাগরিকের ওপর অত্যাচার হবে না? গ্যারান্টি কোথায় যে তারপরও চোরাচালানকারী বন্ধ হবে না? কারণ আমাদের অভিজ্ঞতা, আমাদের তদন্ত বারবার প্রমাণ করেছে চোরাচালান, মানব পাচার, ড্রাগ, গরু, এগুলো সম্ভব নয় বিএসএফ ছাড়া। তাহলে আপনারা এখন কি পদক্ষেপ নেবেন? এই যে বিএসএফের হাতে যে 50 কিলোমিটার দেওয়া হয়েছে, এতে কি সাধারণ মানুষ কতটা সমস্যার মধ্যে পড়বে? আতঙ্কিত, মানুষরা আতঙ্কিত। আমরা এর মধ্যে যা রিপোর্ট পাচ্ছি আতঙ্কিত। 15 কিলোমিটারেই তারা আতঙ্কিত, অত্যাচারিত, ক্ষতিপূরণ পায় না। 9 জনের ক্ষতিপূরণ দেওয়ার কথা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষণা করেছে, আজ অবধি একটা পয়সা দেয়নি। বিএসএফ উত্তর দিয়েছে ক্ষতিপূরণ দিতে বলেছে কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, কিন্তু ওদের সুপারিশ করার ক্ষমতা আছে। সুপারিশ করাটা আর কোর্টের আদেশ এক নয়। মানবাধিকার কমিশন সুপারিশ করেছে, আমরা সুপারিশ মানব না। তারা ক্ষতিপূরণও পর্যন্ত পাচ্ছে না, বিচার তো পরের প্রশ্ন। যে বিএসএফ মারে, কটা বিএসএফের অত্যাচার যদি 9 জনও হয়ে থাকে ক্ষতিপূরণ, তার মানে বিএসএফ মেরেছে, তাই 9 জনের অন্তত সাজা হওয়া উচিত। আপনি দেখান, রেকর্ড দেখান। বিএসএফ দপ্তরে গিয়ে জানতে চান যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে, তার মানে যারা দোষী তাদের একজনেরও সাজা হয়েছে কিনা? স্বীকারই করে না তো অত্যাচার হয়েছে। ফলে আরও অত্যাচার বাড়বে, গ্রামের মানুষ আতঙ্কিত, ভয় সন্ত্রস্ত। আমরা দাবি করছি 0 পয়েন্টে চলে যাক। প্রশাসনিক যে অর্ডারটা হয়েছে সেই অর্ডার বাতিল করো, এবং বিএসএফ বর্ডারে কী করে চোরাচালান ইত্যাদি বন্ধ করবে সেটা নিয়ে পর্যাপ্ত দেশ জুড়ে বিতর্ক শুরু হোক, এবং বিএসএফ জড়িত আমরা প্রমাণ করিয়ে দেবো। এই যে বিএসএফের যে পদক্ষেপ, এর জন্য কি আপনারা বৃহত্তর আন্দোলনে নামবেন? হ্যাঁ, আমরা তো করছি আন্দোলন। জেলা স্তরে আমরা যেখানে যেখানে বিশেষ করে এবং সর্বভারতীয় স্তরে আমরা রাজস্থান,
আসাম, পাঞ্জাব আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, যেখানে আমরা দিল্লিতে এই প্রোগ্রামটা নিয়ে যেতে পারি, এটা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করাতে পারি এবং বিএসএফের এই অত্যাচার বন্ধের জন্য যাবতীয় চেষ্টা করা এবং এই 50 কিলোমিটার ক্ষমতা কমিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি। আমরা মনে করি জাতীয়তা বিরোধী কোনো সৈন্যবাহিনী, কোনো মিলিটারি, প্যারামিলিটারি দেশের ভালো কাজ করে না, এই কথা বলা যায় না। বন্যা বিপর্যয় হলে, প্রাকৃতিক বিপর্যয় হলে মানুষের পাশে এসে তারাই দাঁড়ায়, কোনো দুর্ঘটনা ঘটলে তারা এসে দাঁড়ায়, দেশকে পাহারা দেয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সেগুলো প্রশংসনীয়। কিন্তু তারা যদি নিজের দেশের নাগরিকের উপর অত্যাচার করে, সেটা ঢাকা দেওয়ার জন্য, কভার আপ করার জন্য, লুকিয়ে ফেলার জন্য, লুকিয়ে ফেললেই আমি দেশপ্রেমিক, বললেই দেশপ্রেমিক নই, আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি একটা সৈন্যবাহিনী, তারাও দেশের মানুষ, যাদের উপর অত্যাচার করছে তারাও দেশের মানুষ। তোমার অত্যাচারের কোনো ক্ষমতা নেই, তুমি অত্যাচার করতে পারবে না, এটা আমরা সরবে বলবো এবং দেশপ্রেমিকের জায়গা থেকেই বলবো। এনবিটিভির মুখোমুখিতে এতক্ষণ আমরা কথা বলে নিলাম বন্দি মুক্তি কমিটির রাজ্য সভাপতি সুজাত ভদ্র।